বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবেই পরিচিত। পশ্চিমবঙ্গ এবং ঢাকা দুটি ভিন্ন দেশের অঞ্চল হলেও কোথাও যেন ইতিহাস এপার বাংলা ওপার বাংলাকে এক করে রাখে। কাঁটাতার দ্বারা বিভক্ত, কিন্তু ভাষা, সংস্কৃতি ও ইতিহাস দ্বারা সংযুক্ত। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভীষণ অশান্ত, ছাত্র আন্দোলনে জর্জরিত। চলুন আজকে আমরা খতিয়ে দেখি রিজার্ভেশন সৃষ্টির ইতিহাস। কে ঠিক, কে ভুল, কিভাবে এই ছোট্ট ছাত্র বিক্ষোভ বৃহৎ আকার ধারণ করলো, তাকে কন্ট্রোল করতে গিয়ে বাংলাদেশ প্রশাসনকে হিমশিম খেতে হলো। কেনই বা বাংলাদেশ সরকার র্যাডিক্যাল ইসলামিস্ট অর্গানাইজেশন জামায়াতে ইসলামীকে ব্যান করবে? আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা সেই সব প্রশ্নের উত্তরই খুঁজে নেব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের জীবন থমকে গেছিল। দেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারফিউ জারি করা হয়েছিল গোটা দেশে। টিভি খুললেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ছবি দেখতে পাওয়া যাচ্ছিল। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, মিরপুর ইন্ডোর স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর। ছাত্ররা রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে। ছাত্র পুলিশের সংঘর্ষে এখনো প্রায় মৃত 150 জন, আহতের সংখ্যা 1000-এরও বেশি। কিছু পুলিশ অফিসারদেরও হতাহতের খবর প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ গভর্নমেন্ট ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে রেখেছিল। কত মায়ের বুক খালি করে কত প্রাণ কেড়ে নিয়েছে। পুলিশ এই সংঘর্ষকে কন্ট্রোল করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সরকার দেশের সেনাবাহিনীর সাহায্য নিয়েছে এই সংঘর্ষের পরিস্থিতিকে আয়ত্ত আনার জন্য। পুলিশ এই সংঘর্ষকে কন্ট্রোল করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ বহুবার ছাত্র আন্দোলনের সম্মুখীন হয়েছে স্বাধীনতার পর থেকে। এই প্রোটেস্টের কারণ হলো রিজার্ভেশন বা কোটা সিস্টেম। বাংলাদেশে 56% রিজার্ভেশন আছে বিভিন্ন সেকশনের জন্য, আর শুধু 44% শুধু মেরিটের বেসে। 56% রিজার্ভেশনের মধ্যে 30% শুধুমাত্র ফ্রিডম ফাইটারদের জন্য রিজার্ভেশন আছে, আর এটাই যত সমস্যার জট। এই প্রোটেস্টের কারণ জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে শুরুর গল্পটা। সময়ের পাতা উল্টে আমাদের চলে যেতে হবে স্বাধীনতার আগে, যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত ছিল। তখন একে বলা হতো ইস্ট পাকিস্তান, এখনকার পাকিস্তানকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানের মেজরিটির লোক কথা বলতো বাংলায়, আর 10% কথা বলতো উর্দুতে। কিন্তু ওয়েস্ট পাকিস্তানের 90% মানুষই উর্দুভাষী ছিল। পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দুজনের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সাম্যতার যথেষ্ট অভাব ছিল। জেনারেল ইলেকশনে দেখা গেল পশ্চিম পাকিস্তানের নানা দল ভোট পেলেও পূর্ব পাকিস্তানে কিন্তু শেখ মুজিবুর রহমানের পার্টি আওয়ামী লীগ মেজরিটি সংখ্যক ভোট পেল। পরিস্থিতি এমন জায়গায় গেল যাতে আওয়ামী লীগ মেজরিটি সংখ্যক ভোট পেয়ে গভর্নমেন্ট তৈরির দিকে এগোচ্ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তান এটা মেনে নিচ্ছিল না। ওখানকার মিলিটারি হেড ইলেকশনের রেজাল্টকে স্বীকারই করলেন না। ইস্ট পাকিস্তান মার্শাল ল ইম্পোজ করা হলো। এর বিরুদ্ধে মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রোটেস্ট মুভমেন্টও তৈরি করা হয়। এই সময় ওয়েস্ট পাকিস্তানের মিলিটারি ফোর্স ইস্ট পাকিস্তানের সাধারণ মানুষের ওপর প্রচণ্ডভাবে অত্যাচার চালায়। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এই সংগ্রামে প্রায় 1 লাখ মানুষ মারা যায়। লাখ লাখ মানুষ বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। এরপর ভারতের সহযোগিতায় বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয় এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। সেটা খুব সহজে আসেনি, একটা যুদ্ধের মধ্যে দিয়ে সেটা মীমাংসা হয়েছিল। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর বাংলাদেশ সরকার ঘোষণা করে যে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে 30% রিজার্ভেশন থাকবে ফ্রিডম ফাইটারদের উত্তরসূরিদের জন্য। এছাড়া আরও কিছু রিজার্ভেশন থাকবে, যেমন 10% ফর ওমেন, 10% ফর ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট, আর 1% ফর ডিসেবল পারসন। সব মিলিয়ে রিজার্ভেশন দাঁড়াচ্ছে 56%-এর মতো। আর এই জায়গাতেই প্রোটেস্টারদের আপত্তি। ডিসেবিলিটি ছাড়া সমস্ত কোটা উঠিয়ে নেওয়ার জন্য তারা দাবি তোলে। 1972 সালে এই কোটা শুধুমাত্র ফ্রিডম ফাইটারদের জন্য ছিল। সরকারের পক্ষে কারণ হিসেবে বলা হয়েছিল এইসব ফ্রিডম ফাইটাররা দেশকে স্বাধীন করতে বলিদান দিয়েছে, কিংবা অনেক কষ্টও তারা সহ্য করেছে, সেই জন্য তাদের এটা প্রাপ্য। 1997 সালে একটি অ্যাক্ট হয় যে ফ্রিডম ফাইটারদের চিলড্রেনরা এই আওতায় পড়বে। এই অবধি তবু ঠিকই ছিল, কিন্তু 2010-এ এটিকে আরও এক্সটেন্ড করা হয়। বলা হয় ফ্রিডম ফাইটারদের গ্র্যান্ড চিলড্রেনরাও এই আওতায় পড়বে।
তখন থেকেই একটা অসন্তোষ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে, যুব সম্প্রদায়ের মধ্যে। ক্রমে ক্রমে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে মানুষ সোচ্চার হতে থাকে এবং ফলস্বরূপ 2012-2013-তে একটি মুভমেন্টও তৈরি হয়েছিল বাংলাদেশে। 2018 সালে এই ছাত্র আন্দোলনের ফলে সরকার চাপে পড়ে এই কোটা বাতিল করে, কিন্তু এরপরে কিছু ফ্রিডম ফাইটারদের গ্র্যান্ডচাইল্ডরা এই কোটা পুনর্বহাল করার জন্য হাইকোর্টে অ্যাপিল করে। হাইকোর্টের নির্দেশে এই কোটা আবার রিইনস্টেট করা হয়, আর সেখান থেকেই সমস্ত সংঘর্ষের উৎপত্তি। বাংলাদেশে এই কোটা সিস্টেমের জন্য বাংলাদেশের জবস ক্রাইসিস চূড়ান্ত পর্যায়ে চলে যায়। চাকরির অভাবে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেখান থেকে এই সংঘর্ষের সূত্রপাত। তাই তারা চাইছে এই চাকরি মেরিটের মধ্যে দিয়ে হোক, যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি পাক। প্রশ্ন হলো, কোটা আইন সংস্কার কেন চাই? 1972 সালে যখন কোটা পদ্ধতির আইনটি প্রণীত হয়েছিল, তখন দেশের আর্থসামাজিক অবস্থা যেমন ছিল এখন তার অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। কাজেই আগের কোটা পদ্ধতি অবিকলভাবে বহাল রাখার সুযোগই নেই। যখন মুক্তিযুদ্ধ হয় তখন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটি বড় অংশই ছিল তরুণ এবং ছাত্র। বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুলের ছাত্ররাও ক্ষেত্রবিশেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তারা এবং অন্য যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তাদের অনেকেরই বাড়িঘর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা পুড়িয়ে দেয়, লুটপাট চালায়। ফলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অনেকেই নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সেই সময় মুক্তিযোদ্ধারা সবেমাত্র যুদ্ধ করে ফিরেছেন। তাদের আর্থিক অবস্থা খারাপ ছিল। অনেকেই শিক্ষা অসমাপ্ত রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কিন্তু যুদ্ধ শেষে ফিরে এসে তাদের পক্ষে আর শিক্ষাঙ্গনে যোগ দেওয়া সম্ভব হয়নি, কারণ তাদের সংসারের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। সরকারি চাকরিতে যোগ দিতে পারাটা আত্মনির্ভর হওয়ার একটি উপায় বা কৌশল হিসেবে তখন গণ্য করা হচ্ছিল। পরবর্তী সময়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটার সুবিধা বাড়ানো হয়। স্বাধীনতা পরবর্তী কয়েক বছর হয়তো মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা সুবিধা সংরক্ষিত রাখার প্রয়োজন ছিল, কারণ সেই সময় সরকারি চাকরিতে 30% কোটা সংরক্ষণ করার যুক্তি ছিল। কিন্তু পরবর্তী সময় তারা সরকারি চাকরিতে প্রবেশের মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নতি সাধন করতে সমর্থন হন। এখন তাদের পরিবারের অন্য সদস্যদেরও আর অনগ্রসর বলা যাবে না। স্বাধীনতার 54 বছর পর মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানদেরও কোটা সুবিধা পাওয়াটা নিয়ে তাই স্বাভাবিকভাবেই বর্তমানে প্রশ্ন উঠেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এইসব মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি কারা? তাদেরকে কারা বাঁচবে? সরকার বলল আমরা বাঁচব। প্রায় 5000 ভুয়ো মুক্তিযোদ্ধার সার্টিফিকেটধারী আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এরা জাল সার্টিফিকেট গ্রহণ করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। তাই এই নিয়ে অনেক অবজেকশনও ছিল। ক্রিটিক্সরা আবার বলছেন, যারা শেখ হাসিনা সরকারের লয়াল তাদের ফ্যামিলির লোকেরাই এই চাকরি পাচ্ছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা এই বিশেষ সুবিধা লাভ করছে, আর তারই বিরুদ্ধে এখন আন্দোলন হচ্ছে। যাই হোক, সুপ্রিম কোর্টের নির্দেশ ছাত্রদের পক্ষে গেছে, কোটা সিস্টেমে পরিবর্তন এসেছে, কিন্তু এখনও যুব সম্প্রদায়ের মধ্যে অনেক বিষয়ে অসন্তোষ রয়েছে। এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে প্রোটেস্ট চলছে। বাংলাদেশ সরকার এখনও কোথাও কোথাও কারফিউ জারি করে রেখেছে। ইন্টারনেট এখনও সেভাবে ফিরে আসেনি। কোটা সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরেও বাংলাদেশের বৈষম্য বিরোধী স্টুডেন্ট মুভমেন্ট অব্যাহত আছে, আর এর পেছনে তাদের 9টি দাবি আছে। তারা সরকারের কাছে দাবি করেছে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট মেনে নেবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। দাবিগুলো এই রকম: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের সম্মুখে সরাসরি ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ তিনি সরকারের প্রধান এবং তারই নির্দেশে পুলিশ অকথ্য অত্যাচার চালিয়েছে আন্দোলনরত ছাত্রদের ওপরে। বাংলাদেশের বর্তমান হোম মিনিস্টার আসাদুজ্জামান খান এবং রোড ট্রান্সপোর্ট মিনিস্টারকে তাদের পদ থেকে বহিষ্কার করতে হবে। যে সমস্ত পুলিশ অফিসিয়ালস ছাত্রদের প্রতি নির্বিবাদে অত্যাচারে যুক্ত ছিল তাদেরকে এবং বর্তমান ভাইস চ্যান্সেলর অ্যান্ড প্রক্টর তাদের পদ থেকে অপসারণ করতে হবে। যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত ছাত্রদের পুলিশ অ্যারেস্ট করেছিল তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে।
বাংলাদেশ সরকারকে লিখিত আশ্বাস দিতে হবে যে সমস্ত ছাত্ররা এই স্টুডেন্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যেন ভবিষ্যতে প্রশাসন বা পুলিশ পক্ষ থেকে কোনো রকম হেনস্থা না করা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে শেখ হাসিনা সরকারের রাজনৈতিক দল আওয়ামী লীগের স্টুডেন্ট ইউনিয়ন বাংলাদেশ ছাত্রলীগ ব্যান করতে হবে। এক্সিকিউটিভ অর্ডার পাশ করতে হবে যাতে করে বাংলাদেশ ছাত্রলীগ কোনোদিন স্টুডেন্ট পলিটিক্সের সাথে যুক্ত না হতে পারে। ছাত্র আন্দোলন যখন অব্যাহত, বলা ভালো আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে, যা সামলাতে বাংলাদেশ প্রশাসন হিমশিম খাচ্ছে, এই অবস্থায় বাংলাদেশ প্রশাসনের এই নাটকীয় সিদ্ধান্ত যা আন্দোলনের মোড়কে অন্যদিকে ঘোরাতে পারে এবং দাবানলের মতো দেশ জুড়ে ছড়িয়ে পড়তে পারে, তা রোধ করতে বাংলাদেশ প্রশাসন তৈরি আছে কিনা সেটাই এখন দেখার। 14টি রাজনৈতিক দলের সম্মিলিত রুলিং অ্যালায়েন্স প্রধান শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক ঘোষণা করেছেন তারা এক্সিকিউটিভ অর্ডারের মধ্য দিয়ে বাংলাদেশের র্যাডিক্যাল ইসলামিস্ট জামায়াতে ইসলামী পার্টি ও স্টুডেন্ট উইং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ বলে ঘোষণা করবেন। বাংলাদেশে দমবন্ধ হওয়ার পরিবেশ অবসান হয়েছে, কিন্তু অসন্তোষের আগুন সত্যিই নিভেছে না ছাই চাপা পড়ে আছে তা এখন দেখার।